হ্যাঁ ভাইয়া। ফ্লিপকার্ট থেকে আচ্ছা, একটা অর্ডার আছে। লোকেশনে আছেন? আচ্ছা, 230 টাকা নিয়ে আসুন। ঠিক হ্যাঁ আছে, আসছে। হ্যাঁ হ্যাঁ আছে। টাকা তো টাকাটা যে কে বানিয়েছে? রাস্তার ভিখারি থেকে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি সবাই একটা কিছুর জন্য কাজ করে। কিন্তু আমরা কি কোনোদিন ভেবেছি এই টাকা আসলো কোথা থেকে, এই টাকার ইতিহাস কি? ডোন্ট ওয়ারি, আমি এখানে আছি এবং আমি এই টাকার ইতিহাস সম্পর্কে আজকে যতটুকু জানি ততটুকু একসাথে আরো বেশি জানতে চাই। মানব সভ্যতার একদম প্রথম দিক থেকে যদি আমরা দেখি, সেখানে আমরা বনে বনে বন্য পশুর মতন ঘুরে বেড়াতাম এবং নিজেদের জীবনযাত্রার জন্য, নিজেদের রক্ষা করার জন্য, সার্ভাইভ করার জন্য বিভিন্ন রকম অস্ত্র বানাতাম এবং সেই অস্ত্র দিয়ে পশু শিকার করতাম এবং সেই পশুদের কাঁচা মাংস বা ঝলসিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করতাম। আস্তে আস্তে আমরা সভ্য হতাম। কিন্তু সেখানে একটা প্রবলেম দেখা যায় এবং সেই প্রবলেমটা ছিল এটাই যে সবসময় আমরা পশু শিকার করতে পারতাম না, কিন্তু আমাদের পেট তো ভরাতে হবে, আমাদের খেতে তো হবে এবং সেই কারণেই আমরা বিভিন্ন রকম গোষ্ঠী শুরু করি এবং সেই গোষ্ঠী একসঙ্গে আরো বেশি পশু শিকার করতে পারি আমরা। কিন্তু এখানেও প্রবলেম থাকে, কারণ এইরকম ছোট ছোট গোষ্ঠী অনেক হয়ে যায় এবং আমাদের সেই একই প্রবলেম, পেটের প্রবলেম। তারপরে আমরা বিভিন্ন গোষ্ঠীর কাছে খাদ্য চাইতে যাই, কিন্তু আমি যদি একটা গোষ্ঠীর কাছে খাদ্য চাইতে যাই তার বদলে আমাকে সেই গোষ্ঠীকেও কিছু দিতে হবে এবং এই কারণেই শুরু হয় বার্টার সিস্টেম, যেটা প্রথমে মেসোপটেমিয়ার দিকে শুরু হয়েছিল আজ থেকে 1600 বছর আগে। হ্যাঁ, মেসোপটেমিয়ার বার্টার সিস্টেম আসলে আমি কোনো গোষ্ঠীর কাছে যাব এবং সেই গোষ্ঠীর কাছে কিছু নিতে হইলে আমি সেই গোষ্ঠীকে কিছু দিব, এটাই বার্টার সিস্টেম ছিল এবং এভাবেই পয়সা বা মানি বা টাকার প্রথম উদ্ভাবন। এবং আস্তে আস্তে আমরা যখন আরো সভ্য হই তারপরেই আমরা কমিউনিটি মানি, কারণ বার্টার সিস্টেমে যেটা অন্য গোষ্ঠীর দরকার ছিল সেটাও আমরা দিতাম, যেটা দরকার ছিল না সেটাও আমরা দিতাম, অর্থাৎ বার্টার সিস্টেমটা কমপ্লিটলি আমাদের উপর ডিপেন্ড করতো এবং সেই কারণে কমিউনিটি মানি সৃষ্টি হয়, যেখানে আমি কোনো একটা ভ্যালু যদি নিই অন্য গোষ্ঠীর কাছে তাহলে আমি তাকে কিছু একটা ভ্যালু দেব যেটা তার অবশ্যই দরকার। এইভাবে কমিউনিটি মানি সৃষ্টি হয়। কমিউনিটি মানির উদাহরণস্বরূপ আমরা বলতেই পারি সোনা, রূপা, ব্রোঞ্জ ইত্যাদি, এমনকি মানুষও। হ্যাঁ, তখন দাস প্রথাও কমিউনিটি মানের অন্তর্গত। কিন্তু এখানেও প্রবলেম দেখা গেল, যে খাদ্য জিনিস এবং সোনা, রূপো সেগুলো চুরি হতে শুরু করলো, ডাকাতি হতে শুরু করলো এবং খাদ্য জিনিস যেগুলো ছিল সেগুলো নষ্ট হতে শুরু করলো, কারণ এগুলো নিয়ে আমরা দীর্ঘ সময় ভ্যালু টিকে রাখতে পারি না, কারণ এগুলো নষ্ট হওয়ার জিনিস। সে কারণে সৃষ্টি হয় মেটালিক মানি। বলা হয় ব্যাবলিনে প্রথম এই মেটালিক মানি শুরু হয়েছিল, কিন্তু তার কোনো ইতিহাস প্রমাণ নেই। মেটালিক মানির প্রথম নিদর্শন পাওয়া যায় ওয়েস্টার্ন তুর্কিতে এবং যেটা হচ্ছে এইটা, এবং বেশি মাত্রায় আমরা সেই মেটালিক মানির ব্যবহার দেখতে পাই ভারত উপমহাদেশ এবং চীনে। ভারত উপমহাদেশের মধ্যে আমরা মহেঞ্জোদারোতে মেটালিক মানির ব্যবহার প্রচুর হারে দেখতে পাই এবং সারা পৃথিবীর ট্রেড পুরো পরিবর্তন করে দেয় এই মেটালিক মানি। ইন্টারন্যাশনালি আমরা জাহাজের মাধ্যমে সারা পৃথিবীর সঙ্গে যুক্ত হয়ে আমরা সারা পৃথিবীর সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে পারতাম, কিন্তু এখানেও প্রবলেম দেখা গেল যে ওই মেটালিক মানির ওই যে কয়েন তার ওজন অনেক বেশি হতো এবং অনেক জায়গা অধিকার করে বসে থাকতো এবং সেই কারণেই শুরু হয় 7th সেঞ্চুরিতে সেই পেপার মানি ছড়িয়ে পড়েছিল 11th সেঞ্চুরিতে কুবলা খানের আমলে। হ্যাঁ, মঙ্গল এম্পায়ার, চীনের কুবলা খান, এবং গাছের ছাল কেটে তিনি সৃষ্টি করেন IOU এবং এই IOU এর মাধ্যমে আমার কাছে যদি কোনো সোনা দানা থাকতো এবং মেটালিক পয়সা থাকতো সেগুলো আমি ব্যাংকে জমা দিতে পারতাম। হ্যাঁ, তখনই সৃষ্টি হয়ে গেছিল ব্যাংকের, সেগুলো আমি ব্যাংকে জমা দিতে পারতাম এবং ব্যাংক তার বদলে আমাকে একটা দুটো করে IOU দিত, যেগুলো অ্যাকচুয়ালি ভ্যালু। IOU অর্থাৎ এটা একটা প্রমিজিং মানি এবং এটা একটা ঋণ
এটা কোনো বস্তুর ভ্যালু যাচাই করতো। সেটা যদি আমার কাছে থাকতো তাহলে সেই বস্তুটা সুরক্ষিত অন্যজনের কাছে থাকতো, এবং এইভাবে মানুষজন ভাবলো মেটালিক মানি বা তাদের যে সম্পদ আছে সোনা দানা, সেইগুলোকে যদি এইরকমভাবে ব্যাংকে জমা দেওয়া হয় এবং আইওইউ ইউজ করা হয় তাহলে অনেক চিন্তা হ্রাস হয়। কয়েন মানি এবং পেপার মানিকে মিডিয়ামস অফ এক্সচেঞ্জ বলে দাবি করেন উইলিয়াম স্ট্যানলি। এইভাবে শুরু হয় পেপার মানি, এভাবে শুরু হয়েছিল কয়েন মানি, এবং এইভাবে বার্টার সিস্টেম কমিউনিটি মানি শুরু হয়েছিল। কিন্তু এখানে একটা সবচেয়ে বড় প্রবলেম দেখা গেল, কারণ ব্যাংক ইচ্ছা মতন পেপার মানি ছাপাতে পারতো, এবং যে কারণে ইনফ্লেশন অনেক বেশি বেড়ে যায়। আজকে যে জিনিসটার দাম 1 টাকা, ব্যাংক যদি আনলিমিটেড টাকা ছাপায় তাহলে সেই 1 টাকার দাম হবে 10 টাকা, 20 টাকা, এবং আমাদেরকে সেই 100 টাকার জিনিসের জন্য 1 লাখ 2 লাখ টাকা নিয়ে যেতে হবে বাজারে কিনতে গেলে। এবং এই যে ইনফ্লেশন কারণে এটা একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে, এবং তেমন একটা ভয়ঙ্কর একটা দেশের জন্য, যেখানে ব্যালেন্সে টাকা ছাপানো হয় না। যত দেশের সম্পদ তার চেয়ে কম পেপার মানি, তাহলে এটা ডিফ্লেশন হয়। কিন্তু আমরা মানব সভ্যতা, আমরা মানুষ, আমরা স্মার্ট অ্যানিমেল, এবং সেই কারণে আমরা একের পর এক প্রবলেমকে সলভ করে এসেছি। এই প্রবলেমেরও আমরা সলভ করে ব্যালেন্সে আমরা টাকা বা পেপার মানি ছাপাতে শুরু করি, এবং এইভাবেই আজকের আধুনিক মানি সিস্টেম তৈরি হয়। কিন্তু তারপরেই রেভলিউশন আসে টেকনোলজির, এবং প্রথম শুরু হয় ইমানি, যেখানে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য এক প্রান্ততে টাকা পাঠাতে পারবো মিনিটের মধ্যে, মুহূর্তের মধ্যে, এবং আস্তে আস্তে পেপাল, এবং আমাদের ভারতবর্ষের কথা যদি বলি পেটিএম, এরকম ভাবে আমরা ডিজিটাল মানি দেখতে পাই। কিন্তু এই ডিজিটাল মানিরও একটা বড় প্রবলেম ছিল, সেটা হচ্ছে এখানে হ্যাক হওয়ার সম্ভাবনা প্রচুর ছিল, এবং সেই কারণেই সৃষ্টি হয় 2008-9 নাগাদ বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি। এটাকে হ্যাক করা মুশকিল না, অসম্ভব। আর যদি আপনার মন চাই এই বিটকয়েন, এই ব্লকচেন সম্পর্কে আমরা এক্সপ্লেনেশন করি, তাহলে কমেন্ট করতে পারেন। কিন্তু এখানেও আমরা প্রবলেম দেখা গিয়েছে, কারণ বিটকয়েনে সাধারণভাবে সরকার কোনো রকম পদক্ষেপ নিতে পারেন না, সরকারের আন্ডারে এটা থাকে না। তাই এই বিটকয়েন বিভিন্ন রকম ইল্লিগাল কাজে ব্যবহার করা হয়, এবং একটা দেশে যত ইল্লিগাল কাজ হবে ততই সেই দেশটা অবনতির পথে ক্রমশ অগ্রসর হবে। এবং সেই কারণেই আমি একটা কথা আগেই বলে দিয়েছি, আমরা স্মার্ট অ্যানিমাল, আমরা একের পর এক নতুন প্রবলেম সলভ করছি। তাই আমরা আশা করছি এই প্রবলেমটাও সলভ করতে পারবো। এবং এই ছিল ছোট্ট একটা মানি ইতিহাস বা টাকা ইতিহাস। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন, আর নেক্সট ভিডিও কোন টপিকের হবে সেটাও জানাবেন।